তো পড়াশোনা করে, তাদের বিরুদ্ধে এই রকম মারমুখী হয়ে উঠেছে। সত্যিই কি এর পিছনে এরকম কোনো ঘটনা ঘটছে? আসলে এই সব ঘটনার পিছনের আসল কারণ নিট কেলেঙ্কারি নয়, নিট এদের এজেন্ডার মধ্যেই নেই। আসল কারণ হচ্ছে FCRA, এবং সেটার জন্যই এত তামঝাম চলছে। ঘাবড়ে গেলেন তো একটু, যে কোথা থেকে কোথায় চলে গেলাম? FCRA এটা যদি বুঝতে হয়, আজকে নয়, আজ থেকে 50 বছর পিছিয়ে যেতে হবে। কেন্দ্রে তখন প্রধানমন্ত্রী হচ্ছেন ইন্দিরা গান্ধী, এবং তিনি রিয়ালাইজ করলেন যে তার আসন কিন্তু টলমলো হয়ে গেছে। টলমলো এই জন্য নয় যে এমার্জেন্সি করে দিয়েছেন, তার জনপ্রিয়তা কমছে। আসলে তিনি বুঝতে পারছেন যে তখন এক ভয়ঙ্কর দেশবিরোধী শক্তি কাজ করছে, এবং তারা তার আশেপাশে থাকা সরকারি আমলা এবং এই দেশের যারা বিরোধী রাজনৈতিক দল রয়েছে তাদেরকে বিপুল পরিমাণ অর্থ দিয়ে কিনে নিতে চাইছে। এবং সেই জায়গা থেকে ভারতের রাজনীতি আজকে বিদেশিরা গিয়ে এটাকে পুরোপুরি কন্ট্রোল করবে। এবং সেই জিনিস তিনি যখন অনুধাবন করলেন, তখন তিনি নিয়ে এলেন FCRA বা ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট। কি এই অ্যাক্ট? এই অ্যাক্টে 1976 সালে প্রথম বলা হলো যে ভারতীয় রাজনীতিতে বিদেশি প্রভাব মুক্ত করতে হবে, এবং রাজনৈতিক দল ও সরকারি কর্মচারীরা সরাসরি বিদেশি ফান্ড নিতে পারবে না। কেন এই স্টেপ নিতে হলো? এই স্টেপ নিতে হলো তার কারণ হলো ওইটা, যে তার আশপাশে যারা রয়েছে তাদেরকে প্রভাবিত করা হচ্ছে, এবং সরাসরি রাজনৈতিক দলগুলোকে বিদেশি শক্তিগুলো পয়সা দিচ্ছে। বিশেষ করে বাম মনোভাবাপন্ন যেসব দেশগুলো রয়েছে, যারা তখন অর্থনৈতিক ভাণ্ডারটা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে এবং ভারতকে আবারও একদম ঘুর পথে পরাধীন করার চেষ্টা করছে, এটা ইন্দিরা গান্ধী ফিল করলেন। এবং সেই জন্য তিনি যখন FCRA নিয়ে এলেন, তখনও তিনি বুঝতে পারেননি যে আইনের কত বড় ফাঁক থেকে যাচ্ছে, এবং সেই জায়গা থেকে বিদেশি ফান্ড আসা অব্যাহত থাকবে। এর ফলে কি হলো? এর ফলে বিভিন্ন রকম NGO, চ্যারিটেবল ট্রাস্ট, শিক্ষা সম্পর্কিত বিভিন্ন ট্রাস্ট তৈরি হলো, ধর্মীয় সংস্থা তৈরি হলো, সোশ্যাল ওয়ার্ক করতে পারে এরকম সংস্থা তৈরি হলো, রিসার্চ ইনস্টিটিউট তৈরি হলো, এবং এদের আড়ালে এই বিদেশি ফান্ড নেওয়া শুরু হলো। এরপর জামকাট 2010 অর্থাৎ কেন্দ্রে তখন কংগ্রেস সরকার, মনমোহন সিং প্রধানমন্ত্রী, এবং পিছন থেকে পুরোটা চালাচ্ছেন সোনিয়া গান্ধী। এই সরকারের দুর্নীতি তখন প্রকাশ্যে চলে এসছে, আন্না হাজারের তীব্র আন্দোলন চলছে, এবং অরবিন্দ কেজরিওয়ালের মতো মুখ তখন কিন্তু উঠে চলে এসেছে। তখন এরা কিন্তু অনুধাবন করলেন যে আবারও বিপুল পরিমাণ বিদেশি ফান্ডিং আসতে শুরু করেছে। 1976 সালে যে রুলটা তৈরি করা হয়েছিল তার ফাঁক ফোকর দিয়ে ওই NGOদের মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে টাকা ঢুকছে। ফলে 2010 সালে এসে এরা কিন্তু সেই FCRA যে একটা আছে সেটাকে চেঞ্জ করতে বাধ্য হলেন। এখানে পরিষ্কারভাবে বলা হলো যে যারা ফান্ডগুলো নিচ্ছে তাদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হবে, এবং প্রত্যেক 5 বছরে এই সব ট্রাস্টগুলোকে, এই সব NGOগুলোকে কিন্তু রিনিউ করতে হবে। এখানে আরও ভালোভাবে সরকারি নজরদারি বৃদ্ধি করা হবে, এবং সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রক যদি এখানে দেখে যে কোনো রকম কোনো গণ্ডগোল হচ্ছে, তারা কিন্তু হস্তক্ষেপ করে এই রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে পারবে। অর্থাৎ যে FCRA নিয়ে আজকে এই জায়গাটায় পৌঁছে গেছে, এর বীজ কিন্তু অনেকদিন আগে বপন করা হয়েছে, এবং এই বিদেশি শক্তি দিয়ে ভারতকে বশ্যতা স্বীকার করানোর চেষ্টা, সেটা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে। এরপর 2014 সালে ক্ষমতায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং প্রথম 5টা বছর তার বুঝতে সময় চলে গেল পুরো সিস্টেমটাকে। এবং তারপর যখন 2019-এ তিনি দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন, তখন গিয়ে 2020 সালে এই যে ফাঁক ফোকরগুলো আছে সেগুলো বোঝানোর কাজটা শুরু করলো এই সরকার।
এবং 2020 সালে গিয়ে এখানে যে যে নিয়মগুলোর পরিবর্তন হলো সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হলো যে বিদেশি ফান্ড যে এনজিওগুলোতে আসছে সেই এনজিওতে আসা ফান্ড তারা কিন্তু অন্য কোনো এনজিওতে ট্রান্সফার করতে পারবে না। এখানে বদমাইশিটা কীরকম হচ্ছিল দেখুন, কোনো রকম একটা ফান্ড একটা এনজিওকে তৈরি করে নেওয়া হচ্ছিল আর সেখানেই প্রচুর পরিমাণ ফান্ড ঢুকিয়ে দেওয়া হচ্ছিল, আর সেই ব্যক্তিরই আরও অন্য এনজিও ছিল সেইখানে সেই ফান্ডগুলোকে ঘুরপথে ট্রান্সফার করে দেওয়া হচ্ছিল এবং সেগুলোকে পলিটিক্যালি ইউজ করা হচ্ছিল। 2 নম্বর যে চেঞ্জটা করা হলো সেটা হচ্ছে এই যে ফান্ডগুলো আসছে বিদেশিরা হঠাৎ করে ভারতের উপর এত দয়াপরবশ কেন হয়ে গেছে? তার কারণ তারা ভারতের ভালো চায়, এটাই তো এরা দেখাতে চাইছে। ভারতের এডুকেশন সিস্টেম ভালো হবে, ভারতের যারা গরিব বাচ্চা আছে তাদের জন্য ভালো হবে, সেই জন্যই তারা পয়সা পাঠাচ্ছে। অথচ দেখা যাচ্ছে এই ফান্ডগুলো বিপুল পরিমাণে খরচ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ হিসেবে, অর্থাৎ সোজা কথায় একটা ব্ল্যাঙ্ক খরচ দেখিয়ে সেই টাকাটা পলিটিক্যালিকে মিস ইউজ করা হচ্ছে। ফলে সেই জায়গায় অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ 50% থেকে 20%-এ কমিয়ে নিয়ে চলে আসা হলো। এই যে বিদেশি ফান্ড আসছে এটা ট্র্যাকিং সম্পূর্ণ ভালোভাবে স্বচ্ছভাবে করার জন্য প্রত্যেকটা এনজিওকে বাধ্যতামূলকভাবে দিল্লির যে এসবিআই এর মেন ব্রাঞ্চ আছে সেখানে অ্যাকাউন্ট খুলতে বলা হলো এবং যারা এই এনজিওগুলোর সঙ্গে যুক্ত রয়েছেন মূল অফিস বিয়ারার, যারা এই টাকা পয়সাটা হ্যান্ডেল করছেন, টাকা নিয়ে আসছেন বা টাকাটা খরচ করছেন, তাদের প্রত্যেকের আধার ভেরিফিকেশন বাধ্যতামূলক করে দেওয়া হলো। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, এখানে যদি কোনো সন্দেহ হয় সেই সন্দেহের সময় তদন্ত চলাকালীন এই ফান্ডকে আর ইউজ করা যাবে না, সেটাকে সিজ করে দেওয়া যাবে। এই নিয়মগুলো 2020 সালে নিয়ে আসা হলো। ব্যাস অনেকটা ওই আরশোলাদের মুখে গ্যামাক্সিন দেওয়ার মতো একটা চাপ সৃষ্টি হলো এবং ছটফটানি বাড়তে শুরু করলো। বিদেশ থেকে যে ফান্ডটা আসছিল, যেটা এই ভারতবর্ষের রাজনীতির পাশাটাকে ওলট পালট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, সেটা অনেকটা ট্যাকেল করা হলো। কিন্তু ওই যেরকম আইন থাকে, আইনের ফাঁকও থাকে, সেরকম এর ফাঁক ফোঁকরও বার করা শুরু হয়েছিল এবং গত 5 বছর ধরে সেই প্যাটার্নটাকে রিড করে 2026 সালে একটা অ্যামেন্ডমেন্ট আসছে। সেই অ্যামেন্ডমেন্ট যদি ইমপ্লিমেন্ট হয়ে যায় তাহলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে এবং আপনারা বুঝতে পারবেন কেন এই ককরোচদের সামনে নিয়ে এসে এই তাণ্ডবলীলা চালানো হচ্ছে, কেন সোনাম ওয়াংচুক তার এত ইন্টারেস্ট হচ্ছে, সে নিজের প্রাণ দেওয়ার জন্য একদম অনশনে অবধি বসে গেছে। সোনাম ওয়াংচুকের কথা একটু পরে আসছি। 2026 সালের কি পরিবর্তনগুলো আসছে পরিষ্কারভাবে বলে দেওয়া হলো, যদি কোনো এনজিওর রেজিস্ট্রেশন এক্সপায়ার, ক্যান্সেল বা সারেন্ডার করে দেয় বা অন্য কোনো কারণে যদি সিজ হয়ে যায় তাহলে এই এনজিওর আন্ডারে সমস্ত যে সম্পত্তি আছে সেটা সরকারের সম্পত্তি হয়ে যাবে। তার কারণ হচ্ছে তোমার রেজিস্ট্রেশন ক্যান্সেল হচ্ছে মানে কিছু না কিছু তো গন্ডগোল আছে, তুমি সারেন্ডার করছো মানে কিছু না কিছু তো গন্ডগোল আছে। 2, আগে যদি এরকম রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যেত তাহলে সেটা যখন তারা রিস্টোর করতো আবার সমস্ত কিছু ফেরত পেত। কিন্তু সরকার এবার নিয়ম নিয়ে চলে এলো যে রেজিস্ট্রেশন যদি ক্যান্সেল হয় বা কেউ সারেন্ডার করে তাহলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটাকে রিস্টোর করতে হবে, যদি না করতে পারে এই সম্পত্তি সরকার নিয়ে নেবে। এবং আগে যেটা করা হতো, এই এনজিওগুলো স্থানীয় সরকার অর্থাৎ রাজ্য সরকার বা যেগুলো আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেখানকার যে স্থানীয় সরকার রয়েছে তারা এই এনজিওগুলোর রেজিস্ট্রেশন বা সমস্ত কিছু ট্যাকেল করত। এই সরকার যেটা করে দিল, যেহেতু বিদেশি ফান্ডের ব্যাপার রয়েছে এবং প্রচুর রকম রাজনৈতিক এদিক ওদিক করার ব্যবস্থা রয়েছে, সেই জন্য একটা সেন্ট্রালাইজড অথরাইজড সংস্থাই করে দিল। তারা এবার পুরো ব্যাপারটাকে মনিটর করতে শুরু করতে হবে। তার থেকেও বড় কথা, যে এনজিওগুলো এতদিন দেখাতো যে হ্যাঁ আমাদের এত ফান্ড এসছে আমরা খরচ করে দিয়েছি, সেই এনজিওগুলো এখন আর সেই জিনিসটা করতে পারছে না। মনিটরিং অনেক তীক্ষ্ণ করে দেওয়া হচ্ছে, এক্স্যাক্ট পারপাস কি কাজ করার জন্য এই এনজিওগুলো এইগুলো নিচ্ছে এবং এক্স্যাক্ট স্টেট কোথায় কোথায় বা কোন কেন্দ্রশাসিত অঞ্চল কোন রাজ্যে এরা কাজ করছে সেই সমস্ত কিছু ডিটেলস সরকারকে দিতে হবে। একটা আমি ভুয়ো দেখিয়ে দিলাম যে আমার সংস্থা আছে আর বিদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ফান্ড চলে আসছে আর সেটা কিভাবে মিসইউজ হচ্ছে কেউ জানে না, না সেই জিনিস আর করা যাবে না। এবং রিনিউয়াল প্রসেস যেটা সেটাকেও অনেকটা টাফ করে দেওয়া হচ্ছে।
পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে যে রিনিউ করতে তখনই পারবে যখন আগের 2 বছরে অন্তত এই বিদেশি ফান্ড থেকে 10 লক্ষ টাকা তারা খরচ করেছে, সেই জায়গাটা তাদেরকে দেখাতে হবে। এবং সেই খরচটাও এই এতদিন যে আনাপ সানাপ দেখিয়ে দিত, যেখানে খুশি খরচ করেছি না, সেটাও পারবে না। একদম প্রজেক্ট ওয়াইজ এখানে যে এক্সপেন্ডিচার হয়েছে সেটা দেখাতে হবে, অ্যাক্টিভিটি ওয়াইজ যে এক্সপেন্ডিচার হয়েছে সেটাকে দেখাতে হবে, যেসব ডোনারকে, আলটিমেট ডোনার যারা হবে, যাদেরকে এই টাকাটা দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে, তাদের ডিটেলস দিতে হবে, এদের ওয়েবসাইট থেকে সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা জায়গা সেগুলোকে নিশ্চিত করতে হবে। রিলিজিয়াস অ্যাক্টিভিটি, রিলিজিয়াস এনজিও যেগুলো আছে, তাদের জন্যও কিন্তু ব্যাপারটা অনেকটা টাফ হয়ে গেছে। তারা ধর্মান্তকরণ করার জন্য কোনো রকম কোনো কিছু করছে না, এটা তাদেরকে প্রমাণ করতে হবে, তবেই কিন্তু তাদের এই রেজিস্ট্রেশন রিনিউ হবে বা তারা রেজিস্ট্রেশন পাবে। এই ধর্মান্তকরণের জন্যও কিন্তু বিদেশ থেকে প্রচুর পরিমাণে ফান্ড আসছে। এবং সব থেকে বড় কথা, এই সরকার এটাকে ট্রান্সপারেন্ট করার জন্য, কারোর যদি রেজিস্ট্রেশন ক্যান্সেল হয় এবং সেটা যদি ভুল করে হয়ে থাকে, তাহলে সে অ্যাপিল করার জায়গা পাবে কোথায়? পাবে একদম সোজাসুজি কোর্ট সিস্টেমে চলে আসতে পারবে। যারা ডিস্ট্রিক্ট জাজ রয়েছে, সেই ডিস্ট্রিক্ট জাজের কাছে গিয়ে তারা এই মামলাটা তুলে নিয়ে যেতে পারবে। তাহলে সরকারের যদি বদ ইচ্ছা থাকতো, তারা কিন্তু আইনি ব্যবস্থার মধ্যে এই পুরো সিস্টেমটাকে ঢোকাতো না। এবং এখানে বিভিন্ন রকম যে স্টেট এজেন্সি আছে, তারা যদি এদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন করতে চায়, তাহলে ওই যে একটা সেন্ট্রালাইজ কেন্দ্রীয় সংস্থা করে দিয়েছে, তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে যে আমরা এদের বিরুদ্ধে তদন্ত করব কি করব না। তার কারণ হচ্ছে, যারা প্রকৃতপক্ষে কাজ করছে এবং সেটা সরকারকে বা এই সরকারি সংস্থা যারা রয়েছে, ওইসব রাজনৈতিক দলকে যারা সাহায্য করছে না, তাদেরকে হেনস্থা করার একটা টেন্ডেন্সি বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে। তো এই গেল এফসিআরএ, যার ব্যাকগ্রাউন্ড আপনারা জানলেন। সুতরাং বিদেশি ফান্ডের যেখানে খেলা আছে সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসবে, তাহলে সোনম ওয়াংচুক এখানে কোথা থেকে আসছে? দেখুন, এই সোনম ওয়াংচুকের দুটো সংস্থা রয়েছে। একটার নাম হচ্ছে সেকমল, ACCMOL, আর একটার নাম হচ্ছে হিয়াল, HIAL। সেকমল মানে হচ্ছে স্টুডেন্টস এডুকেশন অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ, আর হিয়াল, হিয়াল মানে হচ্ছে হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভস লাদাখ। এই দুই সংস্থাতে সোনম ওয়াংচুকের নামে কোটি কোটি টাকা বিদেশি ফান্ড আসছে, কখনো পাকিস্তান থেকে, কখনো চায়না থেকে, কখনো আমেরিকা থেকে, কখনো ইউরোপের বিভিন্ন দেশ থেকে কোটি কোটি টাকা অনুদান আসছে। এবং এখানে গিয়ে গেস্ট লেকচারার হিসেবে সোনম ওয়াংচুক বা সেখানে গেস্ট হিসেবে গিয়ে সোনম ওয়াংচুক বক্তব্য রাখছে, ভাবুন। এবং এই সোনম ওয়াংচুকের বক্তব্য কি হচ্ছে, যে চায়না যদি ভারতবর্ষকে আক্রমণ করে, আমরা লাদাখবাসীকে বলবো তোমরা কোনো এদের বিরুদ্ধে যুদ্ধ করো না, প্রতিরোধ করো না, রাস্তা খুলে দাও যাতে এরা এসে ভারতবর্ষ দখল করে নেয়। আমি ভারত সরকারকে বলবো, আমাদের যে সিয়াচেনে যে জায়গাটা রয়েছে, সেখান থেকে সেনা প্রত্যাহার করে নাও, ওই যে টাকাটা আছে ওটা এডুকেশনে খরচ করো, কি আর হবে, পাকিস্তান ম্যাক্সিমাম ঢুকে যাবে। এই হচ্ছে সোনম ওয়াংচুক। কেন সোনম ওয়াংচুকের গায়ে লাগছে বা সে এটার মধ্যে ইনভলভ হয়ে পড়ছে? তার কারণ হচ্ছে, এই স্ট্রিক্ট রেগুলেশন হলে এই সব টাকাগুলো আসা বন্ধ হয়ে যাবে। সোনম ওয়াংচুকের এইসব সংস্থায় যে টাকাগুলো ঢুকছে, সে বিভিন্ন সংস্থায় পাঠিয়ে দিচ্ছে, তার কোনো খরচের হিসাবপত্র সে রাখছে না। কিন্তু এবার তো সেই সব জিনিস বন্ধ হয়ে যাবে। এখানে এডুকেশন ট্রাস্টের নামে টাকা নিচ্ছে, অথচ লাদাখে মানুষ খেপানোর যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনের পিছনে এই টাকাটা খরচ করছে। ইন্টারেস্টটা কোথায় বুঝতে পারছেন? এবার আর একটা খুব মজার জায়গায়, মজার সেগমেন্টে আপনাদের নিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে, এই যে আন্দোলনটা হচ্ছে, তার মুখ CJP বা ককরোচ জনতা পার্টি। এই ককরোচ জনতা পার্টির জন্মটা হলো কি করে? এরা তো কোনো রাজনৈতিক দল নয়। এই জায়গাটা এলো কি করে? এরা যে ছাত্র আন্দোলনের মুখ হয়ে উঠেছে বলে দাবি করছে। আসলে ভারতবর্ষের যিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রয়েছেন সুপ্রিম কোর্টের, তিনি একটা মন্তব্য করেছিলেন। তিনি মন্তব্য করেছিলেন যে যেসব যুবকরা ফেক ভুয়ো ডিগ্রি নিয়ে বা সার্টিফিকেট নিয়ে বিভিন্ন জায়গায় কাজ করতে ঢুকছেন, তারা অ্যাকচুয়ালি প্যারাসাইটের মতো। তিনি ওই সিস্টেমটার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। আর ব্যাস, এই যে অভিজিৎ দীপকে বলে যে রয়েছে,
হঠাৎ করে আমিও ককরোচ বলে একটা পেজ শুরু করে দিল এবং সেখান থেকে এই ককরোচ জনতা পার্টির সেখানে কিন্তু শুরু হলো। আচ্ছা, সে যা খুশি করতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রবলেমটা হচ্ছে যদি ককরোচ বলেও থাকে, প্যারাসাইট বলেও থাকে, সেটা বলেছেন ভারতবর্ষের প্রধান বিচারপতি, অথচ এই ককরোচ জনতা পার্টির সমস্ত রকমের রাগ গিয়ে পড়েছে মোদী সরকারের বিরুদ্ধে। সেই সরকারকে ব্যতিব্যস্ত করার জন্য যা যা করার এরা করে যাচ্ছে। বিভিন্ন রাজ্যে এরা জেনজি যে পদ্ধতিতে শ্রীলঙ্কা বলুন, বাংলাদেশ বলুন, নেপাল বলুন, উত্তাল করে সরকার উৎখাত করা হয়েছে, ঠিক সেই পদ্ধতিতে এরা যাচ্ছে। তাহলে এই যে ককরোচ জনতা পার্টি নামটা এসেছে যে জায়গা থেকে, সেখানে কোনো রকম এদের বিপ্লব নেই, বিপ্লবটা সরকারের বিরুদ্ধে হচ্ছে, সন্দেহটা এখানেই জাগছে। তবে সন্দেহের জায়গাটা শুধুমাত্র এই জায়গাটা থেকেই নয়, এরা এই যে এত বড় আন্দোলনটা করে ফেললো এবং সেখানে দেশবিরোধী শক্তি ঢুকে গেল, সেখানে টুকরে টুকরে গ্যাংয়েরা ঢুকে গেল, সেখানে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম ঢুকে গেল, কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়ে গেল, এই যে জায়গাটা তৈরি করা হচ্ছে, সরকার গোয়েন্দা কারোর কাছে কোনো খবর নেই কেন? এই প্রশ্নটা তো জাগবেই যে এরা তো আন্দোলন করছে, ঠিক আছে, কিন্তু সরকার সেটাকে আগে থেকে জানতে পারলো না, সামাল দিতে পারলো না। তার কারণ হচ্ছে এরা যে টেকনোলজি ইউজ করছে, এরা যে সিস্টেম ইউজ করছে। প্রথমে সন্দেহ হচ্ছিল যে পাকিস্তান থেকে সেই টেকনোলজি এসেছে, না, পাকিস্তান নয়, ইরান এবং হংকং থেকে এই টেকনোলজি এরা নিয়ে এসছে এবং এখানে যে প্রযুক্তি তারা ব্যবহার করছে, সেখানে না লাগবে সিম কার্ড, না লাগবে ইন্টারনেট, সেইভাবে তারা এই জিনিসটাকে ব্যবহার করতে পারে। ভাবতে পারছেন কতখানি বৈদেশিক ইনভলভমেন্ট থাকলে এই ধরনের কাণ্ড সো কল্ড ছাত্র আন্দোলনের নেতারা করতে পারে? তাহলে এইসব দেখে শুনে কি মনে হচ্ছে যে এটা একটা সোজা সাপটা সিধা সাদা ছাত্র আন্দোলন শুধুমাত্র নিট প্রশ্ন কেলেঙ্কারি নিয়ে হচ্ছে? এবং আরেকটা ব্যাপার দেখুন, এখানে এখানে এদের যে আন্দোলন রয়েছে সেটাকে সমর্থন করছে কারা? জামাত ইসলামী, যাদের সম্পূর্ণ রকমের একটা মদত ছিল হাসিনা বিরোধী আন্দোলন করা, বাংলাদেশে জেনজি আন্দোলন করা, এবং তারা যে কিমাল আজকে সারা বিশ্বের সামনে সেটা প্রমাণিত হয়ে গেছে। এরা কিন্তু এই ককরোচ জনতা পার্টিকে নিয়ে লাফালাফি করছে, পুরোপুরি এদেরকে সমর্থন করছে। সন্দেহ তো আরও দানা বাঁধছে। কিন্তু এর বাইরেও একটা জায়গা আপনি চিন্তা করুন, সরকারের যদি কোনো রকম কোনো সদিচ্ছা না থাকতো, এই যে নিট প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, তাহলে কিন্তু সরকার এটা নিয়ে চুপচাপ বসে থাকতো, এটা নিয়ে কোনো রকম কোনো স্টেপ নিত না। কিন্তু প্রধানমন্ত্রী স্বয়ং কি বলছেন? তিনি এটার ব্যাপার শেষ দেখে ছাড়তে চান, ফাস্ট ট্র্যাক কোর্ট করছেন, অর্থাৎ সরকার একটা সদিচ্ছা আছে। তার থেকেও বড় কথা, এরা প্রথম থেকে ডিম্যান্ড করে আসছিল যে সরকার এটা নিয়ে কোনো রকম তাদের সঙ্গে কথা বলতে চাইছে না, কোনো রকম আলোচনা করতে চাইছে না। অথচ আমরা দেখলাম জেপি নাড্ডাজির বাড়িতে গিয়ে এদের দুই নেতা গিয়ে বৈঠক করে এলো, সেখানে হাতে মোবাইল আছে, অথচ বাইরে সে সম্পূর্ণ মিথ্যাচার করে গেল যে আমাদের নাকি মোবাইল সিজ করে নেওয়া হয়েছে। এখনও সরকার বলে যাচ্ছে যে আপনারা আসুন, আপনাদের সঙ্গে আলোচনার জায়গা খোলা আছে, আপনারা যদি সদর্থক পদে এগোতে চান আমরা আলোচনা করতে প্রস্তুত। কিন্তু তবুও সেই আলোচনাটা হচ্ছে না। কেন সেই আলোচনা থমকে আছে? তার কারণ হচ্ছে এরা প্রথম থেকেই বেশ কিছু দাবি দাওয়া পেশ করে আসছে। যে দাবি দাওয়ার শীর্ষে রয়েছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ অবশ্যই চাই, আগে পদত্যাগ হবে, তারপর আমরা আলোচনা শুরু করব। আচ্ছা, কোথাও কোনো আলোচনা শুরু হলে প্রি কন্ডিশনাল কি আলোচনা হতে পারে? দুপক্ষই সেখানে যাবে, আলাপ আলোচনা চলবে, কোথাও একটা মধ্যস্থতা ঠিক হবে বা কোনো একটা এক্সট্রিম পয়েন্টে গিয়ে সেই সিদ্ধান্ত হবে, কিন্তু আগে আমার এই সিদ্ধান্ত মানো তবে আমি আলোচনায় যাব। আজ অবধি পৃথিবীর কোনো আলোচনা এইভাবে হয়েছে বা সেটা সফল হওয়া সম্ভব? যদিও ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশনের ব্যাপারটা একটু পরে আসছি। দ্বিতীয়, এদের যে দাবিটা রয়েছে সেই দাবিটা হচ্ছে যে আলোচনা করতে হবে যন্তর মন্তর। কোন যন্তর মন্তর? যেখানে কিন্তু জিহাদিরা ঢুকে গেছে, যেসব ছবি উঠে আসছে, পুলিশকে যেভাবে, সিআরপিএফকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, যেভাবে সেখানে গাড়ি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, পাত্তরবাজি করা হচ্ছে, সেখানে দেশের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে স্বরাষ্ট্রমন্ত্রী, হাই প্রোফাইল মন্ত্রীদের সেই রকম একটা আনসিকিউর জোনে যেতে হবে। হোয়ারাস যদি আলোচনা কোনো একটা নিরপেক্ষ জায়গায় এরা চাইতো, এদের কিন্তু একটা সেই দাবির জায়গা থাকতো। অন্যদিকে আরেকটা জিনিস দেখুন, সোনম ওয়াংচুক বুঝে গেছে যে যে দাবিগুলো তারা করছে সেটা সঠিক নয়, সেই জন্য সোনম ওয়াংচুক কিন্তু ধর্মেন্দ্র প্রধানের দাবির জায়গা থেকে পিছিয়ে এসছে। কিন্তু এই সো কল্ড যারা ছাত্র আন্দোলনের মুখ, সিজেপি, ককরোচ জনতা পার্টি,
তারা কিন্তু এখনো জায়গাটাকে প্রি কন্ডিশন করে রেখে দিয়েছে। তারা এখনো আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, তারপর অন্য কোনো রকম কিছু হবে। তাহলে তাহলে এদের কি সত্যিই আলোচনা করার ইচ্ছা আছে, নাকি শুধুমাত্র আন্দোলন করে এই জায়গাটাকে বৃহত্তর একটা প্রেক্ষাপট করার জায়গা এবং সরকারকে উল্টে দেওয়া, সরকার বিরোধী কাজ করা, সেইটার জন্য এরা উঠে এসছে? এবার ধর্মেন্দ্র প্রধানের যে রেজিগনেশনের জায়গাটা বলছি, দেখুন, ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশনটা শুধুমাত্র ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন হিসেবে দেখলে হবে না। প্রথম কথা তো এখানে ধর্মেন্দ্র প্রধান দোষী কি দোষী নয় সেই জায়গাটা নিয়েই প্রশ্ন উঠছে। ধর্মেন্দ্র প্রধান যদি নিট কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকতেন, তাহলে যতবার প্রশ্ন ফাঁস হয়েছে ততবার কিন্তু পরীক্ষা রদ করে দিতেন না। হ্যাঁ, পরীক্ষা রদ করার ফলে অনেক ছাত্রছাত্রীর অসুবিধা হয়েছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখুন, যে এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত আছে সে যখনই জানতে পারবে প্রশ্ন ফাঁস হয়েছে, তারপরে জোর করে পরীক্ষাটা করাবে। কেননা এই কেলেঙ্কারি থেকে যা তার লাভ পাওয়া, অর্থনৈতিক হোক অন্য হোক, সেটা তো তার হয়ে গেছে। সেখানে যদি পরীক্ষাটা এক্সিকিউট করতে না পারে, তাহলে তার সেই লভ্যাংশটা তো চলে যাবে। তাহলে এখানে ধর্মেন্দ্র প্রধানের যে ইন্টেনশনটা আছে, হ্যাঁ, এক্সিকিউশন পদ্ধতিতে ভুল আছে, প্রশ্ন লিক হওয়া উচিত ছিল না, আরও স্ট্রিক্ট হওয়া উচিত ছিল সরকারের, কিন্তু এটার সঙ্গে ধর্মেন্দ্র প্রধান যুক্ত রয়েছে, এই জায়গাটা কি ধোপে টিকছে? 2 নম্বর একটা জিনিস চিন্তা করুন, এখানে যদি ধর্মেন্দ্র প্রধানকে রেজিগনেশন দেওয়ানো যায়, তাহলে মোদী সরকারকে গত 12 বছরে যে দোষটা দেওয়া যায়নি, যে দাগটা লাগানো যায়নি, সেই দাগটা কিন্তু রাজনৈতিকগতভাবে এবার লাগিয়ে দেওয়া হবে। কেননা সব বিরোধীরা এই আন্দোলনটাকে সামনে রেখে এক ছাতার তলায় চলে এসছে, অর্থাৎ করাপশনের দাগ এই নরেন্দ্র মোদী আন্দোলনের গায়ে লেগে গেছে। এবং শুধুমাত্র তাই নয়, এই জিনিস এত সিম্পলি ভাবে নেবেন না। এখানে কেন্দ্রের দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি, একটা হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যেটা বৃহত্তর প্রেক্ষাপটে ভারতকে যে ভুল ইতিহাস বারবার পড়ানো হয়, গুলিয়ে দেওয়ার ইতিহাস পড়ানো হয়, যেখানে এই দেশের বিপ্লবীদের সন্ত্রাসবাদী হিসেবে পড়ানো হয়, সেই সব সিস্টেম কিন্তু চেঞ্জ হচ্ছে। ফলে টুকরে টুকরে গ্যাংয়ের কিন্তু ব্রেন ওয়াশ করতে আগামী দিনে খুব প্রবলেম হবে। শিক্ষামন্ত্রীকে সরিয়ে দিলে এরপর নেক্সট অ্যাটাক কিন্তু ওই জায়গাটাই চলে যাবে। এছাড়াও যদি ভোট ব্যাংকের হিসেব দেখেন, ধর্মেন্দ্র প্রধান কিন্তু পুরো পূর্ব ভারতে বিজেপির অন্যতম ওবিসি মুখ, এবং এই ওবিসি ভোট ব্যাংক কিন্তু নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে একদমই ডাঁটকে খাড়া থাকা বলে না, সেই জায়গাটায় রয়েছে। ফলে এইরকম একজন ওবিসি নেতার গায়ে দাগ লাগিয়ে যদি তাকে সরিয়ে দেওয়া যেতে পারে, তাহলে এই ওবিসি ভোট ব্যাংকে কিন্তু ফাটল লাগবে। এছাড়াও মোদী শাহের অত্যন্ত কাছের মানুষ হচ্ছেন এই ধর্মেন্দ্র প্রধান, সেটা রাজনীতিগতভাবে, কিন্তু যদি মোদী শাহের ইন্টারনাল সার্কেলের কাউকে এইভাবে ছিটকে দেওয়া যেতে পারে, পুরো টিম মোদির কনফিডেন্সটাকে তলিয়ে দেওয়া যেতে পারে, এমন একটা এক্সপেকটেশন কিন্তু এদের আছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা, ধর্মেন্দ্র প্রধান শুধুমাত্র মন্ত্রী নন, ধর্মেন্দ্র প্রধান বিজেপির যে কোর স্ট্র্যাটেজিক টিম আছেন তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য। এই যে পশ্চিমবঙ্গের নির্বাচনটা হয়ে গেল, সেখানেও বিজেপি স্ট্র্যাটেজি নির্ধারণে তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আগামী দিনে 2027-এ একটা উত্তরপ্রদেশের যে নির্বাচন আছে, সেখানে বিজেপির জন্য কঠিন অ্যাসিড টেস্ট হতে চলেছে, সেই জায়গাটাই ধাক্কা খেলে 2029-এর ইলেকশন ধাক্কা খাবে। সুতরাং সেই সমস্ত কিছু মাথায় রেখে তার আগে যদি ধর্মেন্দ্র প্রধানকে চাপ দিয়ে রেজিগনেশন দেওয়ানো যায়, তাহলে কিন্তু সেই সব কনফিডেন্সের জায়গাতেও ধাক্কা লাগবে। ফলে এটা বৃহত্তর একটা রাজনৈতিক পরিকল্পনা, এবং সেখানে ভয়ঙ্কর রকমের বিদেশি যোগ রয়েছে, এবং নিট কেলেঙ্কারি বা নিট প্রশ্ন ফাঁস এদের এজেন্ডার মধ্যেই নেই। যদি থাকতো, তাহলে যেদিনকে জেপি নাড্ডাজির সঙ্গে এরা বৈঠক করতে গেল, সেখানে এই নিট কেলেঙ্কারি বা নিটে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তরফ থেকে প্রতিনিধি যেত, তারা কিন্তু কেউ পিকচারে নেই। মাঝখান থেকে ক্ষীর খেয়ে যাচ্ছে কারা? এই বিদেশি পয়সায় যারা ফুলে ফেঁপে ঢোল হচ্ছিল, এই বিদেশি পয়সায় এসে যারা ভারত বিরোধী কাজ করছিল এবং এনজিওর নামে পয়সা নিয়ে ভারতকে টুকরে টুকরে করার প্ল্যান করছিল, তারা কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। ফলে যে জিনিসটাকে সিম্পলিফাই হিসেবে ছাত্র আন্দোলন এবং ছাত্রদের উপর পুলিশের বর্বরচিত লাঠিচার্জ বলে মরা কান্না দিয়ে সেলিব্রিটিদের দিয়ে প্রমোশন করানো হচ্ছে, জিনিস কিন্তু অত সোজা নয়। ভারত বিরোধী ভয়ঙ্কর এক শক্তি এর সঙ্গে রয়েছে, এবং ভারতের সার্বভৌমত্ব এবং যে স্থায়ী সরকার আছে তাকে অস্থির